কাজ বাড়াতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে চায় সংস্কার কমিশন। তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। আগামী সপ্তাহে জুলাই ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা মাহফুজ। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয় 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবে। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্ককে আহ্বান প্রধান উপদেষ্টার। ঢাকায় ডক্টর ওমের বোলাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ। আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর এর স্বজনরা। পদযাত্রায় পুলিশের বাধা, সরকার দাবি না মানলে রোববার কঠোর কর্মসূচি। শেখ হাসিনার বিরুদ্ধে 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রস ফায়ারের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। বিভাজনের চেষ্টা চলছে অভিযোগ ফখরুলের। বিপিএলে টানা ষষ্ঠ জয় রংপুর রাইডার্সের। শেষ ওভারে নাটকীয়তায় ফরচুন বরিশালকে 3 উইকেটে হারালো সোহানের দল। Rainbow Paints, the color of joy. আউটডোর নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কাজের সক্ষমতা বাড়াতে মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চায় পুলিশ, যা যৌক্তিক মনে করছে পুলিশ সংস্কার কমিশন। নিউজ 24-কে পুলিশ সংস্কার কমিশনের সদস্য আবু মুমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, পুলিশের জবাবদিহিতা বাড়াতে আইনের সংশোধন সহ 15 থেকে 20টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন 15 জানুয়ারি। পুলিশ যাতে ইচ্ছেমতো অস্ত্র ব্যবহার করতে না পারে সেই সুপারিশও থাকছে প্রস্তাবনায়। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট দেখুন বিস্তারিত। পুলিশের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে এমনিতেই নেতিবাচক ধারণা রয়েছে, অভিযোগ রয়েছে সেবা নিয়েও। পুলিশের উপর মানুষের আস্থার এই ঘাটতি আরও শক্তপোক্ত হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় থেকে। রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হয়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর চালানো হয়েছে নির্বিচারে গুলি, হতবাক করেছে দেশের মানুষকে। তাই অস্ত্র ব্যবহারে পুলিশের স্বেচ্ছাচারিতা বন্ধের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। আমাদের যে আন্দোলনের অবস্থায় সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কি ইনহিউম্যান ব্রুটালিটি, কিভাবে মানুষের গায়ে গুলি করা হয়েছে। এই গুলি করার কিন্তু অথরিটি পুলিশের নাই। হ্যাঁ, তো ফর মিসইউজ অফ পাওয়ার কোন বল প্রয়োগ করবে, সে কোন আইনের ভিত্তিতে করতে পারে বা কিভাবে করতে পারে, সেটার একটা নির্দেশনা আমাদের একটা প্রস্তাবনা থাকবে। পুলিশ সংস্কারে সুপারিশ পেতে 3 অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বাধীন 9 সদস্যের কমিশনের খসড়া প্রতিবেদনে পুলিশ সংস্কারের নানা দিক বলা হয়েছে। এর একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। মহাপরিদর্শককে ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা দেওয়া থাকলেও তা অবারিত নয়। কমিশন সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মুমতাজ সাদ উদ্দিন আহমেদ নিউজ 24-কে বলেন, পুলিশের এই দাবি অযৌক্তিক নয়। তারা একটা নিরপেক্ষ একটা অথরিটির অধীনে তারা কার্যক্রম করতে চায়, যেখানে তারা ফোর্সড হবে না যে এক্সিকিউটিভের অর্ডারে। তাদের অংশ হিসেবে আমি বলবো যে তাদের পক্ষ থেকে ঠিক আছে, বাট এটা আমাদের আইন কানুন বিবেচনা করে এটা কতটুকু সম্ভব হবে না হবে আমরা এটাকে দেখছি আর কি। পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে কিছু আইনের সংশোধন প্রয়োজন। পুলিশের জন্য করা সে ব্রিটিশ আইনের পরিবর্তন চায় কমিশন। পিস কিপিং মিশনে যে আমাদের এখানে যে লোকজন যায়, তারা কিন্তু ওখানে ওদের একটা আইন আছে, সেই আইনে অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তাদেরকে ওইটাকে মেনে তাদের কার্যক্রম করতে হয়। আমরা ওইটাকে একটু আমাদের দেশে রেপ্লিকেট করার চিন্তা করছি, সো দ্যাট পুলিশ যা কিছু করতে পারবে না। দেশে এখন পুলিশের সংখ্যা 2,20,000। কমিশন মনে করে এই সংখ্যা আরও বাড়ানো সহ নারীদের জন্য নারী পুলিশ রাখতে হবে। তাই চাকরির অর্গানোগ্রাম পরিবর্তনের সুপারিশ কমিশনের।
একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি করা সহ পুলিশকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সহ 15 থেকে 20টি সুপারিশ তৈরি করেছেন পুলিশ সংস্কার কমিশন, যা আগামী 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন তারা। এবং পরবর্তীতে এই কমিশনের সুপারিশ নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশন প্রথম দিকে সচিবালয়ে কাজ করলো, এখন রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের এই ভবনে সংস্কার কমিশন কাজ করছেন। তাদের সুপারিশ এখন শেষ পর্যায়ে, অপেক্ষা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একে স্থায়ী রূপ দিতে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে শহীদ মিনারে জড়ো হয় তারা। তবে সকল পক্ষের মতামতের ভিত্তিতে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেয়া হবে। সরকারের এমন বক্তব্যের পর সে অবস্থান থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন করে দাবি জানায় 15 জানুয়ারির মধ্যে তা প্রণয়নের। এমন বাস্তবতায় ঘোষণাপত্রের সম্ভাব্য সময় জানালেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো। সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না। আমরা আশা করি যে আগামী সপ্তাহেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা দেন উপদেষ্টা মাহফুজ। নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে, এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। তা আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিশ্চিত করবে সরকার। আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্ককে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমের বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এলে তিনি আহ্বান জানান। এ সময় তুরস্কের মন্ত্রী বলেন, দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধুমাত্র গার্মেন্টস শিল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সহযোগিতার এই ক্ষেত্র প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য সেবা এবং ফার্মাসিউটিক্যাল শিল্পে বাড়ানোর আগ্রহ জানান তুরস্কের বাণিজ্যমন্ত্রী। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে 2 ঘন্টার সময় বেঁধে দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছাড়েন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা জানান, শুক্র শনিবার অনলাইনে গণসংযোগের পাশাপাশি দাবি মানা না হলে রবিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ 3 দাবিতে বৃহস্পতিবার সারাদিন উত্তাল ছিল শহীদ মিনার থেকে শাহবাগ। ভুক্তভোগী বিডিআর সদস্যদের আন্দোলনে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ব্লকেট করেন। পুলিশ তাতে বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জেলখানার যে সমস্ত ভাইরা বন্দী আছে দীর্ঘ 16টি বছর, তাদের নিঃশর্ত মুক্তি দিক এবং আমাদের যারা আমরা বাইরে আছি তাদের চাকরিতে পুনর্বহাল এবং সুযোগ সুবিধা সহ আমরা চাকরিতে ফিরে যেতে চাই। বিকেলে সচিবালয়ে সরকারের প্রতিনিধির সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, আন্দোলনের ফসল ঘরে না তুলে ফিরবেন না তারা। ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের দাবিগুলোকে গণদাবিতে পরিণত করার জন্য গণসংযোগ কর্মসূচি অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে, লিফলেট বিতরণ করা হবে এবং এটি শুক্র শনি 2 দিন চলবে প্রত্যেকটি জেলায় এবং আগামী রবিবার প্রতিটি জেলায় মানববন্ধন করা হবে এবং তার পরবর্তী যে কর্মসূচি রবিবারের পরে ঘোষণা করা হবে। শুক্রবার ও শনিবার সারা দেশে জনসংযোগ, রবিবার মানববন্ধনের পাশাপাশি পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। দাবি মানা না হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারিও দেন মাহিন সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তির পর প্রথম দিন বুধবার ডাক্তাররা তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসি খুশি আছেন তিনি। সবার সঙ্গে খুনসুটি করছেন, পরিবারের সবাই রুটিন মাফিক আসা যাওয়া করছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙ্গা। আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন, সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনো বেশ কয়েকজন কনসালটেন্ট এখনো অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন। তারেক রহমান তো অফকোর্স আছে, ওনার নাতিন ব্যারিস্টার জায়মা রহমান উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। গেল 16 বছরে বিএনপির 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিগত সময় দলটির 153 জন নেতাকর্মী গুম হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে দলটি। শেখ হাসিনা ছাড়াও এসব অপকর্মে সংশ্লিষ্টতার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ক্রস ফায়ারের নামে হত্যা ও গুমের ঘটনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত 2টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। 2276 জনকে ক্রস ফায়ারের নামে হত্যার ঘটনায় 245 পৃষ্ঠার এই অভিযোগে বলা হয় 2008 থেকে 2025 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলা দিয়ে হাজারো বিএনপি নেতাকর্মীকে জেলে পাঠায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে নেতাকর্মীদের অপহরণ, নির্যাতন, গুম ও হত্যা করা হয়। ট্রাইব্যুনালে দাখিল করা জেলাভিত্তিক তালিকা থেকে জানা যায় কক্সবাজারে 200 জন, চট্টগ্রামে 104, লক্ষ্মীপুর 88 জন ও কুমিল্লায় 73 জন হত্যা করা হয়। ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, খুলনা ও সাতক্ষীরায় ক্রসফায়ারে হত্যা করা হয় 50 জনেরও বেশি বিএনপি নেতাকর্মীকে। গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদের দিয়ে।
এছাড়া ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ 153 জনকে গুমের অভিযোগ করেন তারা। এই গুমকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। বিএনপির এই অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যে তাদের এই ভোটার হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ক্ষমতা টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐক্যের বদলে জনমনে সৃষ্টি করা হচ্ছে বিভাজন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়ে বিদেশ গেছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে, এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে। আমাদের সময় হলে ছোট্ট একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার। 43তম বিসিএস এ বাদ পড়া 227 জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন শিগগিরই, এমন তথ্য দিলেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, কারো বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরি ফিরে পাবেন। সচিবালয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, যারা বাদ পড়েন তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল এসব নিয়ে তদন্ত শেষ হয়েছে। প্রজ্ঞাপন বাতিল ও নতুন প্রজ্ঞাপন 43তম বিসিএস নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। গত 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে সোমবার নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে 168 জন প্রার্থী বাদ পড়েন। তারও আগে গত 15 অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট 267 জন। তাদের মধ্যে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পরীক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে এ বিষয়ে পুনরায় তদন্ত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। জনপ্রশাসন সচিব বলেন, বাদ পড়া 227 জনের মধ্যে ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা চাকরিতে যোগ দিতে পারবেন দ্রুতই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে গোয়েন্দাদের সাথে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। আমরা যেটা বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। এবারের বাজেটেই সব সরকারি চাকরির জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান সচিব। কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবার একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে ইভান কাইটমাজোভ নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রিন সিটির 14 নম্বর ভবনের 9ম তলার 5 নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুশ নাগরিক ইভান কাইটমাজোভ প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলের পদে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিকের লাশ ওয়াশরুমে গলায় রশি লাগানো অবস্থায় পাওয়া যায়। গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে হোটেল সিগালের সামনে থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত 9টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। উত্তরা পূর্ব থানা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 12:30টায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। তার আগে দুপুর 12:15টায় পূর্ব থানা থেকে পালিয়ে যায় শাহ আলম। এই ঘটনায় একজন এএসআইকে সাময়িক বরখাস্তের কথা জানায় পুলিশ। এদিকে আসামি শাহ আলমকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় প্রশাসন। তার বিরুদ্ধে একটা মামলা ছিল, মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় গত রাত্রে 12:30টার দিকে। ওরা আজকে যে কোর্টে পাঠানোর প্রাক্কালে সে কৌশলে পালিয়ে যায় থানা থেকে। অলরেডি দায়িত্ব অবহেলার অভিযোগে একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে। এবার অর্থবাণিজ্য সংবাদ। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আরআর ইম্পেরিয়াল ভিশন 2025 উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একসাথে এক পথে একটি নিরাপদ বাংলাদেশের দিকে শিরোনামে আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এম হারিস আহমেদ এবং ডিরেক্টর ওসিও মাহবুব হোসেন মির্দা এর উপস্থিতিতে 255 জন আঞ্চলিক বিজয়ী এবং 16 জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যে ইরান পারমাণবিক স্থাপনার কাছে সামরিক মহড়া শুরু করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যৌথ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী। ইস্পাহান প্রদেশে শুরু হওয়া এই মহড়ায় ক্ষেপণাস্ত্র ও রাডারের প্রদর্শন করা হয়েছে। ইরান জানায়, এটি নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে। ইরানের দক্ষিণাঞ্চলের ইস্পাহান প্রদেশে স্থানীয় সময় বুধবার শুরু হয়েছে দুই বাহিনীর প্রথম ধাপের মহড়া। এতে প্রদর্শিত হয় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং রাডার, যা ইরানের অস্ত্রভান্ডারে মজুদ রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হোসেন সালামি জানান, যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ পরিবেশে অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা জরুরি ছিল। এই মহড়া নতুন নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হচ্ছে, যা মার্চের মাঝামাঝি পর্যন্ত ইরানের অন্যান্য অংশেও বিস্তৃত হবে। গেল অক্টোবরে ইরানের ভেতরে হামলা চালিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেল আবিব। চন্দ্রা, নিউজ 24। এবার খেলার সংবাদ। ক্যাপ্টেন সোহানের ব্যাটে চড়ে দারুণ জয় রংপুর রাইডার্সের। শেষ বলে বরিশালকে হারালো 3 উইকেটে। শেষ ওভারে 30 রান নিয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন রংপুর ক্যাপ্টেন। তাতে টানা 6ষ্ঠ জয় রংপুরের। সিলেট থেকে বিস্তারিত শুভদেব নাথের রিপোর্টে। শেষ ওভারে রোমাঞ্চ, রংপুরের জয়ের জন্য প্রয়োজন 26। ক্যাপ্টেন সোহানের বুক চিতিয়ে লড়ে যাওয়ার চেষ্টা, সেখানে সফল উত্তরের দলটির অধিনায়ক। শেষ ওভারে 30 রান নিয়ে দলকে জেতালেন, মন কেড়ে নিলেন গ্যালারি ভর্তি দর্শকদের। দারুণ, অসাধারণ, অবিশ্বাস্য জয়ের এক দেখা পেল রংপুর।
এর আগে রংপুরের সামনে পাহাড় সমান টার্গেট। হাই স্কোরিং ম্যাচে শক্তিশালী বরিশালের বিপক্ষে রাইডার্সদের লক্ষ্য 198 রান। অ্যালেক্স হেলস এদিন সুবিধা করতে পারলেন না, সাইফ হাসানও পারলেন না ইনিংস বড় করতে। তৌফিক খান সুযোগটা কাজে লাগালেন। দুই পাকিস্তানি রিক্রুট ইফতেখার ও খুশদিল সময়ের দাবি মেনে ব্যাট করে গেলেন। এই দুই পাকিস্তানি ব্যাটাররা ফিরলেন জোড়া 48 রানে। শেখ মাহিদি ফিরে গেলেও সোহান যেন তখনও দুর্বার। তার 7 বলে 32 রানে দারুণ জয় উত্তরের দলটি, সঙ্গে পূরণ হলো হেক্সা মিশন। এর আগে সিলেটে টস হেরে ব্যাট করলে উড়ন্ত সূচনা পায় বরিশালের দুই ওপেনার। তামিম শান্তর জুটিতে আসে 81। শান্তর বিদায়ে ভাঙে সেই পার্টনারশিপ। তামিমও আউট হলেন এর পরেই। এরপর কাইল মায়ার্সের ঝোড়ো 29 বলে 61 রানে 5 উইকেটে 197 রান করে বরিশাল। ফাহিম আশরাফও খেলেন 6 বলে 20 রানের ইনিংস। দারুণ জয়ে সোহানরা দেখিয়ে দিয়েছে ম্যাচ জয়টা কঠিন কোনো বিষয় নয়। এমন জয়ের পর সোহানরা ধন্যবাদ পেতেই পারে। টানা 6ষ্ঠ জয়, সে জয়টিও অবিশ্বাস্য। শুভদেবনাথ, নিউজ 24 সিলেট। এসব নিউজ 24 সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।